যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় জসু ভাই, আশা করি ভালো আছেন। আমার বাড়ি বরিশাল পটুয়াখালী জেলার বঞ্চিত বাড়িয়া গ্রামে। বর্তমানে কম্বোডিয়ান প্রবাসী আমি। ভৌতিকতার একজন নিয়মিত লিসনার্স। আমি অনেক দিন ধরে ভৌতিকতার সাথে আছি। ভৌতিকতা পাঠানো এটাই আমার তৃতীয় ঘটনা। এই ঘটনাটির নাম ক্রেজ ম্যাজিশিয়ান। আমার পাঠানো প্রথম এবং দ্বিতীয় ঘটনাটি জসু ভাইয়ের অসাধারণ মধুর কণ্ঠে প্রচার করবার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার এই গল্পটির নাম হচ্ছে জোকার। আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক কথা বলে ফেলেছি, এখন যাই প্রিয় ভাইয়ের অসাধারণ কণ্ঠে ভয়ের দুনিয়ায়। কতবার বলেছি অ্যাডভান্স বুকিং দিও না, কিন্তু না, আমার কথা শুনি না, সবসময় নিজের মতোই চলবে। তখন সে ছেলেটি বলল, রাগ করছো কেন ইভা? আমি কি জানতাম এরকম বাজে সিনেমা হাউসফুল হয়ে যাবে? মেয়েটা বলল, শোনো, ফিল্মটাকে কিছু বলবে না, ওটা অনেক ভালো ছিল। তুমি কি জানো ওই সিনেমাটা দেখতে অনেক ভয়ঙ্কর। তুমি যদি ওটা দেখতে তাহলে তোমার প্যান্টি ভেজে যেত। সেটা বলল, ও হ্যালো, আমি আমার জীবনে অনেক ভয়ের সিনেমা দেখেছি। ওকে, যদি তোমার সাহস থাকে তাহলে ওই সিনেমাটা দেখো দেখি। এই বলে সেই ছেলেটি টিভিতে একটা হরর সিনেমা বের করে দিল আর বলল, ভয় পো না ওকে, আর ভয় পেলে চেঁচিও না, ঠিক আছে? তখন মেয়েটা বলল, আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো কতটা ভয়ঙ্কর এই সিনেমা। এই বলে হিভা সিনেমাটা দেখতে শুরু করলো এবং কিছুক্ষণ দেখার পরে তার মনে হলো তার পেছনে একজন আছে। তার কিছুটা ভয় হতে শুরু করলো, তার হৃদস্পন্দন বেড়ে যেতে লাগলো। সে এবার ভয় ভয় পেছনে তাকাতে থাকে। যখন পেছনে তাকিয়ে থাকে তখন সে আর কাউকে দেখতে পায় না। অন্যদিকে এবার স্বামী রান্নাঘরে কিছুটা একটা করছিল, ইভার দিকে তাকিয়ে খেয়াল ছিল না। এদিকে ইভা আবারও টিভি দেখতে মনোযোগী হয়ে যায়। কিছুক্ষণ পর সে বুঝতে পারে তার ঘরে কি একটা হাত রেখেছে। ইভা এবার প্রচন্ড ভয় পায় এবং উঠে দাঁড়িয়ে পেছনের দিকে তাকালো, কিন্তু পেছনে সে কিছুই দেখতে পায় না। কিন্তু সে যখন পেছনের দিকে তাকায় তখন দেখে অদ্ভুত একটা জিনিস। ইভা এবার ধীরে ধীরে সিঁড়ির দিকে যাচ্ছে এবং দেখতে পাচ্ছে একটা মানুষের অদ্ভুত পোশাক পরে একেবারে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনেই হচ্ছে না সে জীবিত কোনো প্রাণী, কারণ একেবারে পাথরের মতো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, একটু নড়ছে না। তখন ইভা তার স্বামীকে ডাক দিয়ে বলল, স্ট্যাচুটা তুমি একটু এখানে রেখেছো কেন? তখন এবার স্বামী জবাব দিল, কিসের স্ট্যাচু কথা বলছো? আমি তো স্ট্যাচু রাখিনি কোথাও। তখন ইভা বলল, ওই জোকারের স্ট্যাচু তুমি রেখেছো, তাই না? তখন এবার স্বামী বলে উঠল, জোকার? আর আমার বাড়িতে? তুমি জানো আমি এসব পছন্দ করি না, কিন্তু ঘরে কেন আনো তাহলে? হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে তাই জোকার দেখছো? এরপর ইভা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে সেই জোকারের স্ট্যাচুটার কাছে যেতে লাগলো। স্ট্যাচুটার কাছে গিয়ে ভালো করে দেখলো স্ট্যাচুটা এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে এবং এটাকে দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগছিল। তার চোখটা ছিল সম্পূর্ণ সাদা, চোখের দিকে মাঝখানে বিন্দু আকারেও কালারটা মনি। যদি একটা সাদা পৃষ্ঠায় কলম দিয়ে এক ফোঁটা দেওয়া হয় তাহলে যেমন হবে ঠিক তেমনই। ইভা এক দৃষ্টিতে তাকিয়ে আছে জোকারের দিকে এবং ঘামছে। হঠাৎ করে স্ট্যাচুটা তার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ঝাঁপিয়ে পড়ে এবার উপরে। ইভার চিৎকারে পুরো বাড়িটা কেঁপে ওঠে। রান্নাঘর থেকে এবার স্বামী এসে যা দেখে তা দেখে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে দেখে তার স্ত্রী বুকে কেউ ছুরি বসিয়ে দিয়েছে এবং তার লাশটা শূন্যে ভাসছে। এটা দেখে ইভার স্বামী অনেকটা জোরে চিৎকার দিয়ে দেয়। তার কিছুক্ষণ পরের ঘটনা, রাত তখন 9টা বাজে। রাস্তায় লোকজনের ভিড় তেমন নেই। সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিল সাব্বির এবং বারবার আশেপাশে তাকাচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল খুব চিন্তায় আছে। কিছুক্ষণ হাঁটার পর সাব্বির যখন আবারও তার ডান পাশের দিকে তাকালো তখন প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং দেখে সাব্বির বন্ধু তখন বলল, কিরে সাব্বির, কি দেখেছিস? তখন সাব্বির রামপির দিকে তাকালো। যেই না আবারও সে তার দিকে পাশে তাকিয়েছে তখন দেখলো কিছুই নেই। তখন রামপি আবারও বলল, ভাই দেখেছিস? এখন তাহলে চল, আমরা ফুচকা খাবো। এই বলে সাব্বির টেনে নিয়ে যাচ্ছিল। সাব্বিরের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে বারবার আশেপাশে তাকাচ্ছিল। সে যেই না ফুচকোর দোকানের কাছে আসলো সাব্বির সাথে সাথে থেমে যায় এবং বলে, জোকার। তখন রাব্বি বলল, জোকার? কোথায় জোকার? সাব্বির বলল, ওই দেখ না, ফুচকার দোকানের পাশে সে জোকার। তখন রাব্বি ভালোভাবে সবকিছু দেখলো কিন্তু কিছুই দেখতে পাচ্ছিল না এবং বলল, কোথায় জোকার? সাব্বির বলল, ওই যে ওখানে বসে আছে তো। তখন রাব্বি বলে, বুঝতে পেরেছি, তোর আজকে না খেয়ে
নেশা করেছিস, বুঝতে পেরেছিস? তখন রাব্বি সাব্বিরকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল বাড়ির দিকে, কিন্তু জোকারটা ওখানেই বসেছিল, সেটা শুধু সাব্বির একাই দেখতে পাচ্ছিল, আর কেউ দেখতে পাচ্ছিল না। এরপর চোখের পলকেই জোকার যেখানে বসেছিল সেখান থেকে সাব্বিরের অনেকটা কাছে এসে পড়ে, অনেকটা টেলিপোর্টের মতো করে। এইটা দেখে সাব্বির এবার প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। রাব্বি তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। এরপরে সাব্বির একই সময় দুই জায়গায় জোকারকে দেখতে পায়। এটা দেখে সে তার বাসার দিকে দৌড় দিতে থাকে, রাব্বিও তার পেছনে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর রাব্বি আর কোনো খোঁজ পায় না সাব্বিরকে। রাব্বি এবার সাব্বিরকে খুঁজতে খুঁজতে একটা শুনশান নীরব একটা রাস্তার দিকে চলে আসে, এবং কিছু দূর যাওয়ার পরে যেটা দেখে সেটা দেখে রীতিমতো তার হুঁশ উড়ে যায়। সে দেখে তার বন্ধু সাব্বিরকে কেউ মেরে শূন্যে ভাসিয়ে রেখেছে। এটা দেখে রাব্বি সেখানেই জ্ঞান হারায়। যখন সাব্বিরের জ্ঞান ফিরে আসে তখন তার মানসিক অবস্থা একেবারেই খারাপ ছিল। এরপর তার সাথে একটা ছেলে এবং একটা মেয়ে দেখা করতে এসে যায় তার বাড়িতে। তারা রাব্বির বাড়িতে এসে দেখতে পায় রাব্বির অবস্থা অনেকটা খারাপ। তারা রাব্বিকে সাথে করে নিয়ে কথা বলার জন্য রাব্বিকে সামনে কেটে নিয়ে সেই শরীরের দিকে রাব্বি চমকে উঠে ভয় পেয়ে যায়। ছেলেটি রাব্বিকে বলল, কি হয়েছে কাল রাতে, তুমি কি দেখেছিলে? তখন রাব্বি এক বুক ভাঙা আতঙ্ক নিয়ে বলল, আমার নিজের চোখের উপর বিশ্বাস হচ্ছে না রে, আমার মনে হচ্ছে কোনো খারাপ স্বপ্ন দেখেছি। তখন মেয়েটা বলল, তুমি নিজের চোখে দেখেছো সাব্বিরের লাশটা শূন্যে ভাসতে? তখন রাব্বি বলল, হ্যাঁ সত্যি বলছি। আর বলে, আমার চোখকে বিশ্বাস করতে পারছি না, হঠাৎ করে কিভাবে মারা যেতে পারে, আর ওই লাশটা আমি হাওয়াতে ভাসতে দেখেছি। এতটুকু বলে রাব্বি আবারও কান্না করা শুরু করলো। তখন ছেলেটি আবারও বলল, যখন সাব্বির জোকারের কথা বলছিল তখন কি বিচলিত ছিল? রাব্বি বলল, এমন কিছুটা ছিল না, আমরা তো হাসাহাসি করতে যাচ্ছিলাম, এরপর হঠাৎ কিরকম ভয় পেয়ে গেল। তখন মেয়েটি বলল, কি কারণে ভয় পেয়েছিল? তখন রাব্বি উত্তর দিল, জানি না, তবে কাউকে দেখেছিল মনে হয়, যাকে আমি দেখতে পাইনি। তখন মেয়েটি বলল, আচ্ছা রাহুল, এইটা আবার চিনে ভূতের খেলা নয় তো? ভাই এখানে বলে রাখি, সাব্বিরের সাথে দেখা করতে আসা ছেলেটির নাম ছিল রাহুল এবং মেয়েটার নাম ছিল ঋতু। আবার চলে যায় ঘটনায়। তখন ছেলেটি মানে রাহুল বলল, হতেও পারে। তখন সাব্বির বলল, আপনারা কারা? তখন রাহুল বলল, আমরা সাব্বিরের কলেজের বন্ধু। তারপর রাহুল আর ঋতু ইভার মৃত্যুর কথা বলেন। এটা শুনে রাব্বি বললেন, তোমরা কোন ইভার কথা বলছো? সাব্বির যে কোম্পানি চালাতো সেই কোম্পানির 3 জন পার্টনার ছিল, ওরা 3 জন বন্ধু ছিল। তখন রাহুল বলল, তাহলে ওই 3 নম্বর বন্ধুর নাম কি? তখন ঋতু বলল, তাহলে নিলয়ের মৃত্যুর ঝুঁকি আছে। তখন রাহুল সাব্বিরকে জিজ্ঞেস করলো, তোমার কাছে নিলয়ের ঠিকানাটা আছে কিনা? তার তখন দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল নিলয়ের উদ্দেশ্যে। যখন তারা নিলয়ের বাড়ির সামনে আসে তখন নিলয়ের চিৎকার শোনা যায়। নিলয় কাউকে যেন বলছে, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, মেরো না আমাকে। তখন ঋতু বলল, ওই জোকার আবারও আমাদের আগে নিলয়ের কাছে পৌঁছে গেল না তো? তারা তখন দুজনে নিলয়ের বাসার সামনে এসে দরজা ধাক্কাতে শুরু করলো এবং দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই দরজা খুলতে পারছিল না। দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল। তখন রাহুল বলল, আমি পিছনের দিকে এগিয়ে আসছি, হয়তোবা কোনো দরজা বা জানালা খোলা থাকতে পারে। এরপর রাহুল একটা খোলা জানালা পায় এবং জানালা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। এরপর তারা ভেতরে গিয়ে কিছুই দেখতে পেল না। তখন বাড়ির ওপরে তলা থেকে একটা আওয়াজ শোনা যায়। তারা দুজনেই সাথে সাথে উপরে চলে যায় এবং উপরে গিয়ে দেখতে পায় নিলয়ের লাশটা শূন্যে ভাসছে এবং নিলয়ের স্ত্রী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। ঋতু নিলয়ের স্ত্রী জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে এবং জ্ঞান ফেরানোর পরে ঋতু জিজ্ঞেস করে, কে মারল নিলয়কে? তখন নিলয়ের স্ত্রী বলল, জানি না, আমি তখন ফোন করে কথা বলছিলাম, তখন অভিমন্যুর চিৎকার শুনতে পেলাম এবং এখানে এসে দেখলাম এরকম ভয়াবহ দৃশ্য। জানি না এভাবে ভয়ঙ্কর ভাবে একটা মানুষ কিভাবে মরতে পারে বা মারতে পারে। এটা বলে নিলয়ের স্ত্রী কান্না করা শুরু করে দেয়। তখন রাহুল বলল, এইভাবে কোনো মানুষ নয়, জিন প্রেতেরাই একমাত্র মারতে পারে। এরপরে রাহুল নিলয়ের লাশটা একটু স্পর্শ করে এবং সাথে সাথে সেখানে ঘটে যায় ভয়াবহ দৃশ্য। রাহুল লাশটা স্পর্শ করার সাথে সাথে নিলয়ের লাশটা অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে বেশ ভয় পেয়ে যায় সবাই এবং নিলয়ের স্ত্রী বলল, এ কি, নিলয়ের লাশটা কোথায় গেল? তখন রাহুল বলে উঠল, এইসব জিন প্রেতের কাজ। তখন নিলয়ের স্ত্রী বলল, কিন্তু প্রেতটা কার? হ্যাঁ। তখন ঋতু বলল, কোন এক জোকারের হবে। তখন নিলয়ের বউ আবারও বলল, জোকারের আত্মা? রাহুল বলল, হ্যাঁ। তারপর রাহুল আবারও বলল,
নিলয় কি কোনোভাবে জোকারকে চিনত? তখন নিলয়ের স্ত্রী বলল, না, নিলয় কোনোভাবে জোকারকে চিনত না। তখন ঋতু বলল, ওই সাব্বির, ইভা এবং নিলয়ের কিসের কোম্পানি ছিল? তখন নিলয়ের স্ত্রী বলল, ওদের কোম্পানিতে রিভি সিরিয়ালের একটার বিভিন্ন অভিনয়ের রোল দেওয়া হতো। এরপর রাহুল এবং ঋতু চলে যায় সেই কোম্পানিতে। ততক্ষণে কোম্পানি বন্ধ হয়ে গেছে। একটা মেয়ে ফোন করে কথা বলতে থাকে, কোম্পানি বের হচ্ছে। তখন রাহুল এবং ঋতুকে দেখে বলল, আপনারা যদি একমত হন তাহলে কাল আসুন, এখন অফিস বন্ধ হয়ে গেছে, আজ অফিস বন্ধ হয়ে গেছে। তখন ঋতু বলল, আমরা কোনো অ্যাক্টরস নই। তখন মেয়েটা বলল, তাহলে? তখন ঋতু বলল, আসলে আমরা আপনার সাথে কিছু কথা বলতে এসেছি এই কোম্পানিতে, 3 জন মালিকের ব্যাপারে। তখন মেয়েটি বলল, ওরা তো কেউ বেঁচে নেই, এখন আর কি কথা বলবেন ওদের ব্যাপারে? তখন রাহুল বলল, একটু মনে করে বলুন না, কখন কি কোনো জোকার এসেছিল আপনাদের অফিসে অ্যাক্টরস হিসেবে কাজ করার জন্য? তখন মেয়েটি বলল, না না, তারা তো কখনো আসেনি, কিন্তু পরশু আমরা পুরনো অ্যাক্টার্সদের ছবি বাতিল করার সময় একটা জোকারের ছবি দেখেছি। এইসব কথা আড়াল থেকে যেন কেউ একজন শুনছিল। ঋতু তখন একটা জানালার পর্দার আড়ালে কিছু একটা লক্ষ্য করলো এবং সেদিকে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। সে ধীরে ধীরে জানালার পর্দার কাছে গিয়ে পর্দাটা উঠিয়ে ফেলে। তখন লক্ষ্য করলো এখানে কেউ নেই। অন্যদিকে তখন রাহুল মেয়েটাকে বলল, আমি কি ফটোগুলো দেখতে পারি? মেয়েটি তখন বলল, জি অবশ্যই দেখতে পারেন। এই বলে রাহুল ও ঋতু মেয়েটিকে একটা রুমে নিয়ে যায় এবং জোকারের সেই ছবিগুলো খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর তারা সেই ছবিটা খুঁজে পায় না। এরপর রাহুল আর ঋতু বেশ হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। যখনই রাহুল এবং ঋতু সেখান থেকে চলে যায় ঠিক তখনই সেই মেয়েটি সেই জোকারের ছবিটা খুঁজে পায় এবং বলে, ছবিটা তো এখানে ছিল, কিন্তু কেউ খুঁজে কেন পেল না? এই বলে রাহুল আর ঋতু ডাক দেওয়ার জন্য পেছনে ঘরে। তখন তার চোখ যেন কপালে উঠে যায়। সে দেখতে পায় বিভৎস রূপে এক মানবকে, যে কিনা জোকারের পোশাকে পরে আছে এবং ভয়াবহতা লুকিয়ে আছে তার চোখের ভেতরে। তখন জোকারটি হাসি মাখা কণ্ঠে বলল, কারণ আমি কাউকে আমার ছবি দেখতে দেই না। এই বলে একটা কোপে সে মাথাটা আলাদা করে ফেলে মেয়েটির। 3টা ছেলের শুটিং এর কাজ শেষ করে সবকিছু গুছাচ্ছিল আর বলছিল, কোথা থেকে সবকিছু এসে অ্যাক্টিং করতে চলে এসেছে। অ্যাক্টিং দেখে ডিরেক্টর কাশতে কাশতে বমি করে দিবে, এরা আবার অ্যাক্টর হবে। এসব বলছিল তারা 3 জন। ঠিক তখনই তারা যে লাইটগুলো বন্ধ করেছিল সেগুলো জ্বলে উঠলো। তারা তখন বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে। তখন তাদের মধ্য থেকে একজন বলে উঠল, দাঁড়াও, আমি বাইরে গিয়ে মেইন বোর্ড দেখে আসছি। এই বলে সে বাইরে যাওয়ার জন্য যেই না দরজা খুলতে যাবে ঠিক তখনই দেখলো দরজা খুলছে। অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারলো না। যখন আবারও দরজাটা খোলার চেষ্টা করবে ঠিক তখনই ছেলেটার মনে হলো বিদ্যুতের শক খেয়ে দূরে ছিটকে গিয়ে পড়লো এবং সাথে সাথে বাকি 2 জন তার সাথে এসে সামলানোর চেষ্টা করলো আর জিজ্ঞেস করলো, কিরে বন্ধু, কি হলো তোর? এভাবে পড়ে গেলে কেন? ঠিক তখনই দরজাটা নিচ থেকে খুলে গেল। সবাই দেখতে পেল আবছা আবছা অন্ধকার একটা মানুষের অপর। তখন তারা 3 জন জিজ্ঞেস করলো, কে তুমি? ছায়া মানব তখন বলল, আমি অ্যাক্টর, আমি অ্যাক্টরের অডিশন দিতে এসেছি। এখন তারা 3 জন আবারও বলে উঠলো, এখন তো শো বন্ধ হয়ে গেছে। তারপর সেই ছায়া মানবটি মঞ্চের দিকে যেতে থাকে। ছেলে 3টি আবারও বলল, এই তুই কোথায় যাচ্ছিস? বললাম না সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, শো তো বন্ধ হয়ে গেছে। ঠিক তখনই পুরো লাইট অফ হয়ে যায় এবং মঞ্চের লাইটগুলো জ্বলে ওঠে। তখন তারা 3 জন দেখতে পেল জোকারের পোশাকে খুব ভয়ঙ্কর দেখতে একটা মানুষ। তখন জোকার মিষ্টি কণ্ঠে রেগে বলল, এটা কেমন থিয়েটার, কোনো স্ক্রিপ্ট নেই। তখন ছেলে 3টা ভয় ভয় বলল, স্ক্রিপ্ট মানে? তখন জোকার আবারও চিকেন কণ্ঠে বলল, কেন কেন নেই নাকি? ঠিক আছে, কোনো ব্যাপার না, আজ আমি তোমাদের নিজের স্ক্রিপ্ট শোনাবো। তখন জোকার একটা চিকন কণ্ঠে বলল, সে অনেক দিন আগের কথা। ভালো 3 বন্ধু ছিল। অফিসের কাজ শেষ করে ওদের মধ্যে একজন পার্টিতে যাওয়ার কথা ছিল, আরেকজনের কোনো সুন্দর মেয়ের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল। 3য় জনের প্রথম 2 জনের কথা শুনতে হাসতে শুরু করলো। এবার জোকার চিকন কণ্ঠে আমার একটা হাসি দেয় আর যা শুনে কলিজাটা কেঁপে ওঠে। আর জোকার বলল, তারপর জানো কি হলো? এরপর বিকট কণ্ঠ দিয়ে বলল, জানো তারপর কি হলো? তখন ছেলে 3টি তোতাতে বলল, কি হলো? তখন জোকার বলল, ওই 3 জন মরে গেল। কে পার্টিতে যেতে পারলো না,
কেউ সুন্দরী মেয়েটার সাথে দেখা করতে পারলো না। তিনজনই পৌঁছে গেল উপরে। তারপর জোকার একটা বেরি কণ্ঠে বলল, কিন্তু এরকম কেন হলো, কেন এরকম করলো? এটা তোমরা তিনজন আমাকে বলবে। তখন ছেলে তিনটি বলল, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও, আমরা যেতে চাও, আমরা যেতে চাই। তখন জোকার বলল, ভুল উত্তর দিয়েছে তোমরা। এই জন্য এরকম হলো কারণ একজন লোক ছিল যে তিনজন খুব জানিয়েছিল, যে তিনজন ওদের উপর খুব জানিয়েছিল। যখনই লোকটা একটার পাশে একটা অডিশন দিতে আসতো তখনই তিনজন ওকে খুব হাসাহাসি করতো, ওকে নিয়ে মজা করতো, প্রতিবার এরকম মজা করতো। কিন্তু ওই লোকটা হার মাননি, ও বারবার অভিনয় করার জন্য আসতে থাকে আর বারবার ওকে নিয়ে মজা করতে থাকে। সবাই সবাই মজা করতো, সবাই। এইভাবে বলতে বলতে চিৎকার করে ওঠে জোকার। এবার কাঁদো কাঁদো কণ্ঠে সে বলে উঠল, এত অপমান সহ্য করার ক্ষমতা ওই লোকটার ছিল না। এই জন্য আজ ওই লোকটা আবারও এসেছে ওই লোকগুলোর উপরে হাসতে, যারা কখনো ওকে নিয়ে হাসাহাসি করত। তখন এবার জোকার বলে উঠল, হাসার খুব শখ তোমাদের, ঠিক আছে হাসো, এবার হাসো। তখন ছেলে তিনটি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেল। জোকার এবার বিকট স্বরে হাসি দিল এবং তার হাসিতে তিনটি ছেলেও হাসতে হাসতে থাকে এবং ভয় ভয় হাসতে থাকে। এর কিছুক্ষণ পর বাড়িতে তাদের জন্য বসু অর্জুন সেই তিনজন ছেলেকে ডাকতে ডাকতে ভেতরে আসে, কিন্তু সেই তিনজন কোনো সাড়া শব্দ করছিল না। তখন অর্জুন বলে উঠল, তোরা কোথায় সব? সেই তিনজনকে খুঁজতে খুঁজতে সেই রুমে গিয়ে পৌঁছায় এবং দেখতে পায় সে তিনজনকে মেরে শূন্যে ভাসিয়ে রেখেছে জোকার। সে তখন একটা চিৎকার দেয় এবং বলে, তখন জোকারটি মিষ্টি কণ্ঠে বলে উঠল, আমি জোকার, দেখতে পাচ্ছ না এদেরকে মেরে শূন্যে ভাসিয়ে খেলা দেখানোর চেষ্টা করছি। তুমি যখন এসে গেছো তাহলে এবার তোমাকেও মেরে খেলা দেখাবো। তখন অর্জুন সেই ঘর থেকে পালিয়ে বাইরে আসার চেষ্টা করে এবং তখনই পুরো অফিসের বিদ্যুৎ চলে যায়। চারিদিকে শুধু শুনশান নীরবতা, অন্ধকার আর অন্ধকার। আর ঠিক তখন শোনা যায় অর্জুনের এক বিকট চিৎকার। আর কিছুক্ষণ পরে বিদ্যুৎ এসে যায় এবং দেখা যায় অর্জুনের মাথাবিহীন শরীরটা শূন্যে ভেসে আছে। আর অন্যদিকে রাহুল, ঋতু চলে যায় শহরের বড় থিয়েটারে, যেখানে এখন বন্ধ হয়ে যায়, এবং সেখানে কি জোকারের ছবি তা রীতিমতো খুঁজতে থাকে এবং ঋতু জোকারের ছবিটা পেয়ে যায় এবং বলে উঠে, রাহুল আমি পেয়ে গেছি, এতে ওর নাম লেখা আছে, ওর ঠিকানা দেওয়া আছে। এরপর ঋতু আর রাহুল সে ঠিকানায় চলে যায়। কিছুক্ষণের মধ্যেই জোকার বাড়িতে তার পৌঁছে যায়। এরপর তারা জানালা দিয়ে জোকারের বাড়িতে প্রবেশ করে। তখন ঋতু বলল, নিশ্চয়ই ঘরের ভেতরে কিছুটা মরে পড়ে গিয়েছে, কি বাজে দুর্গন্ধ। এরপর তারা কয়েকজন ঘর খুঁজতে খুঁজতে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় এবং উপরে উঠে একটা আলমারি দেখতে পায়। সেখানে কিছু জোকারের পোশাক পরিহিত। রাহুল বলে উঠল, এবার তো একেবারে শিওর যে এই জোকার সবাইকে মারছে। এরপর তার দুজন একটা ঘরে চলে যায় এবং দেখতে পায় একটা লাশ গলায় দড়ি দিয়ে ঝুলে আছে এবং লাশটার দেহ পচে গলে গিয়েছে। এইটা দেখে ঋতু তো ভয়ে রীতিমতো রাহুলকে জড়িয়ে ধরে আর বলল, কি ভয়ঙ্কর দেখতে। তখন রাহুল বলে উঠল, আরে ছাড়ো তো, যে কাজের জন্য এসেছে সেই কাজটা করো। এখন কাজ হলো আমাদের জানতে হবে জোকারের পরবর্তী শিকারটা কে। তখন ঋতু বলল, আগামীকাল রাতে এই শহরের সব থেকে বড় সার্কাস হবে, সেখানে অনেক জোকার আসবে, আমরা সেখানে যাব এবং সেখানে যদি খুনি জোকারকে পাই তাহলে কিছু একটা করব। তখন রাহুল বলল, বুদ্ধিটা কিন্তু ভালো, কিন্তু ঘটনা হলো আমরা বুঝবো কিভাবে যে কোনটা খুনি জোকার। তখন ঋতু বলল, আমাকে একদম মোটা মাথা বলবি না, বুঝতে পেরেছিস? তুই মাথা মোটা, তোর 14 গোষ্ঠীর মাথা মোটা। তখন রাহুল বলল, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিস। তখন ঋতু বলল, ঠিক আছে এবার মতো ক্ষমা করে দিলাম। আবার ঋতু বলল, আমি সিনেমা দেখেছি জিন ভূতের নাকি ক্যামেরায় দেখা যায় না। যখন জোকার খেলা দেখানোর সময় আসবে তখন ফোনের ক্যামেরা ভিডিও করে দেখবি, ঠিক আছে? যদি কেউ ক্যামেরায় দেখা না যায় তাহলে বুঝতে পারবি এটাই হলো আসল আত্মা বা জোকারের আত্মা। তখন রাহুল রাগান্বিত দৃষ্টিতে ঋতুর দিকে তাকালো, কিন্তু কিছুই যেন বললো না, ভয়। পরের দিন চলে যায় তারা সেই সার্কাসে এবং সার্কাসে গিয়ে খেলা দেখতে শুরু করেন। যখন জোকারের খেলার সময় আসলো ঠিক তখন তারা ভিডিও করা
শুরু করলো। এভাবে ভিডিও করতে করতে একটা পর্যায়ে খেলা শেষ হয়ে গেল। সবাই তখন সেখানে চলে গেলেও রাহুল আর ঋতু সেখানে ছিল এবং এক জায়গায় বসে ভিডিও ধারণ করছিল এবং ভিডিওগুলো দেখছিল। এক এক সব ভিডিও দেখা হয়ে গেল, কিন্তু জোকারকে তারা খুঁজেই পেল না। তখন রাহুল বলল, মেয়েদের বুদ্ধি সবসময় হাঁটুর নিচে থাকে। এই বলে রাহুল যেই না উঠতে যাবে ঠিক তখনই সার্কাসের ভেতরে কাউকে আসতে দেখা যায়। তখন তারা লুকিয়ে লুকিয়ে সবকিছু অন করে দেখতে থাকে যে কি হচ্ছে। তখন তারা দেখতে পায় 3টা ছেলে আসছে সার্কাসের ভেতরে। তারা বলতে থাকে, দেখ ভাই, এই সময় সার্কাসটা বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের এইখানে কেন ডাকা হলো বলতো? তখন সে 3জনের মধ্যে একজন বলে উঠলো, জানি না ভাই, এই সময় কে আসতে বললো আমাদেরকে, আগে চল গিয়ে দেখি ব্যাপারটা কি। এই বলে তারা 3জন একেবারে মঞ্চের উপরে উঠে গেল এবং কাউকে জোরে করে ডাকতে ডাকতে বলে উঠলো, আমরা এসে গেছি, আমাদেরকে ডেকেছে এখানে কে? তখনই সার্কাসের লাইট জ্বলে উঠলো আর কেউ একজন বলে উঠলো, আমি আমি আপনাদেরকে ডেকে এনেছি, এখন আমি খেলা দেখাবো আর আপনারা হবেন আমার দর্শক। তখন সে ছেলে 3টি বলে উঠলো, তুমি? তখন সেই লোকটি মানে জোকারটি বলে উঠলো, হ্যাঁ আমি একজন অভিনেতা, আজ আমি আপনাদের এমন খেলা দেখাবো যা দেখে আপনারা হাসবেন, এত হাসবেন আজ পর্যন্ত কেউ কোনো দিন হাসেনি। এই বলে জোকার চিকন কণ্ঠে হাসি দিল। তখন জোকার টেলিপোর্ট হয়ে রাহুল, অরুণ ঋতুর পেছনে এসে বলল, তোমাদের দুজনকে তো আমি এইখানে ডাকিনি, যখন এসে গেছ তাহলে তোমরা ওই অডিশন দেখতে আজ। এই বলে রাহুল এবং ঋতুকেও মঞ্চের উপরে নিয়ে আসে এবং এমন ভাবে দাঁড় করিয়ে দেয় যেন তারা যেন নড়তে না পারে। তখন রাহুল আর ঋতু অনেকে চেষ্টা করে সেখান থেকে সরে যাওয়ার, পা নাড়াতে যেন পারছে না, অবশ হয়ে গেছে তাদের শরীর। তখন রাহুল বলল, প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও, কি পারছো এদেরকে মেরে? তখন জোকার বলল, চুপ, কোনো কথা নয়, এখন খেলা শুরু হবে, তোমরা খেলা দেখতে থাকো। তখন জোকার আবারও বলতে থাকে, এই গল্পটা এমন এক জোকারের যে কিনা একজন অ্যাক্টর হতে চেয়েছিল, কিন্তু এই নির্দয় পৃথিবী তাকে হাসির পাত্র বানিয়ে তুলেছিল। আর এখন এই জোকার সেই সব লোকদের ঠাট্টার জিনিস বানাবে যারা ওই সময় সে জোকারকে ঠাট্টার জিনিস বানিয়ে তুলেছিল। আবার বিকট কথা বলল, ঠাট্টার জিনিস বানিয়ে তুলেছিল। এই বলে জোকার টেলিপোর্ট করে সবার সামনে চলে আসলো এবং বলল, তামাশা শুরু। এই বলার সাথে সাথে একটা রঙিন লাইট জ্বলে উঠলো এবং জোকার 3টা মানুষের মাথা নিয়ে রীতিমতো খেলা শুরু করলো। এইটা দেখে সবার চোখ যেন কপালে উঠে গেল। জোকার এক একবার টেলিপোর্ট হয়ে এক এক জায়গায় চলে যাচ্ছিল আর খেলা দেখাচ্ছিল তাদের 5 জনকে। এবার জোকার 3টা আগুনের বল নিয়ে খেলা শুরু করলো। খেলতে খেলতে একটা আগুনের বল সেই 3 জনের দিকে ছুড়ে মারলো। এইটা দেখে তারা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেল আর এতে জোকার খুবই আনন্দ পেল এবং আস্তে আস্তে তাদের হাত তালি দিতে থাকে। তখন রাহুল বলল, আজ এই 3 জনের সাথে আমাদেরকেও মেরে ফেলবে। তখনই 3 জন বলে উঠলো, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। তখন জোকার 3টা ছুরি দিয়ে খেলা দেখানো শুরু করলো। ছুরি দিয়ে খেলা দেখাতে দেখাতে একটা পর্যায়ে 3 জনের একজনের বুকে ছুরি বসিয়ে দিল এবং সাথে সাথে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। এরপর আবারও জোকারের ছুরি দিয়ে খেলা চালানো শুরু করলো। এবার আবারও ছুরি দিয়ে খেলা শুরু করলো, আবারও আরেকটা ছেলের বুকের উপরে ছুরি বসিয়ে দিল। এরপর ছেলে দুটো যখন একেবারে মারা গেল তখন জোকার তার ইশারার দিকে যেন অন্য করলো এবং সাথে সাথে লাশ দুটো শূন্যে ভাসতে থাকে। এটা দেখে রাহুল এবং ঋতু প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তখন জোকার বুক ভরা কষ্ট এবং কাঁদো কাঁদো গলায় বলল, মনে আছে তোমাদের, এইভাবে হাত জোর করে তোমাদের কাছে ভিক্ষা চাইতাম একটা ছোট্ট অভিনয়ের জন্য, এটা ছোট্ট সুযোগ করে দেওয়ার জন্য, কিন্তু তার বদলে আমি কি পেলাম? অপমান গালাগালি। এই বলে চিৎকার দিল জোকার। এরপর আবারও জোকার বুক ভরা কষ্ট নিয়ে বলল, সব মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে যা কেউ যে কোনো ভাবে পূরণ করতে চায়। আমারও একটা স্বপ্ন ছিল, অভিনেতা হওয়ার স্বপ্ন, কিন্তু তোমরা ব্যবসায়ীরা পূরণ করতে দিলে না। তোমরা আমাকে পায়ের তলায় বিষ
পিষে ফেললে, ভেঙে টুকরো টুকরো করে দিলে আমার স্বপ্নগুলো। কিন্তু কেন? আমার কি অপরাধ ছিল? শুধু এতটুকুই, আমি 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 শুধুমাত্র জোকার হতে চেয়েছিলাম, অভিনয় হতে চেয়েছিলাম, অভিনেতা হতে চেয়েছিলাম। জোকার কাকে বলে আপনারা জানেন? মানুষ তো জীবনে একবার মরে, আর জোকার প্রতি মুহূর্তে মরে। আমিও মরেছি প্রতিটা মুহূর্তে। তোমরা যদি আমাকে একটা সুযোগ দিতে, তাহলে আজ আমিও বেঁচে থাকতাম আর আত্মহত্যা করতাম না। তোমরা সবাই খুন করেছো আমাকে সবাই শেষ করেছো। স্বপ্নে দেখা কি অপরাধ? অভিনয় করা কি অপরাধ? অভিনয়ের পূজারি আমি, অভিনেতা আমি জোকার, কি দোষ ছিল আমার? কি দোষ ছিল এই জোকারের? এভাবে নীরবে কিছুক্ষণ কান্না করতে থাকে জোকার। ঠিক তখনই ঋতু কান্না করে দেয়, রাহুল হাততালি দিতে শুরু করে। তখন জোকার মাথা উঁচু করে দাঁড়ায় আর বলে, আর আমি চেয়েছিলাম, হাততালির আওয়াজ, এটাই তো শুনতে চেয়েছিলাম আমি। এর যে দামি উপহার আর কি হতে পারে একজন মানুষের জন্য? আর নিজের মৃত্যুর প্রতিশোধ নয়। যাও, তোমরা আজ মুক্ত, সবাই মুক্ত। আমি আজ শান্ত হলাম। এই বলে জোকার হাওয়ার সাথে মিলিয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় জফরি ভাই এবং ভৌতিক কথার সম্মানিত লিসনার্সগণ, আজকের ঘটনাটি এখানেই শেষ করছি। ঘটনাটি সঠিকভাবে গুছিয়ে না লিখতে পারার কারণে হয়তোবা ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় জফরি ভাই, বানানে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। ঘটনাটি যদি সিলেক্টেড হয়, কততম এপিসোডে শেয়ার করবেন অবশ্যই জানিয়ে দেবেন। আর সম্মানিত লিসনার্সগণ, ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি সিলেক্টেড হয়, পরের এপিসোড নিয়ে অবশ্যই আসবো এবং 765তম পর্বে প্রচার হওয়া ড্রাকুলা গল্পটির পরবর্তী ক্রেজ ম্যাজিশিয়ান অবশ্যই নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশকে। Thank you very much, Mr. জাবির ভাই। And this is basically, এটা আমরা কিন্তু দারুণ একটা গল্প শুনলাম, খুবই সুন্দর এবং একই সাথে মর্মান্তিকও বলা যেতে পারে। খুবই মর্মান্তিক একটা গল্প ছিল। And I believe যে আপনাদের সবার কাছে ঘটনাটি খুবই ভালো লেগেছে। ভালো না লাগার কোনো কারণ নেই, বিকজ ঘটনায় আসলে এটা সত্য। এইটা কিন্তু আমি নিজেও মানি। একটা মানুষ বা একটা মানুষের সারা জীবনের বেঁচে থাকার পিছনে একটাই লক্ষ্য থাকে, ড্রিমস কাম ট্রু। প্রতিটা মানুষের, একটা ছোট মানুষ, একটা বড় মানুষ, একটা গরিব মানুষ, একটা যে কোনো প্রকার মানুষের একটা না একটা স্বপ্ন থাকে। এই স্বপ্নই তাদেরকে বেঁচে থাকার একটা নতুন ঠিকানা তৈরি করে দেয় বা বেঁচে থাকার একটা আলাদা অনুপ্রেরণা দেয়। একটা সময়ের ভিতরে যখন এই বেঁচে থাকার আনন্দটা বা বেঁচে থাকার ইচ্ছেটা যখন একটা মানুষের মিটে যায় বা ওই ইচ্ছেটা যখন চলে যায় না, তখন আর কিছুই থাকে না তার জীবনে। তখন আত্মহত্যা করতে ইচ্ছে করে যে না, বেঁচে থেকে লাভ কি, আমার জীবনের সবকিছুই তো শেষ হয়ে গেল। অসম্ভব রকম ভালো একটা স্টোরি ছিল এবং জোকারের এই স্টোরিটা সত্যি অনেক বেশি প্রাণবন্ত ছিল এবং আমি বিলিভ করি যে এই ঘটনা থেকে শিক্ষার আছে। অবশ্যই কখনো কোনো মানুষের ড্রিমসকে কখনো নিয়ে হাসাহাসি করা উচিত নয়। প্রতিটা মানুষকে তার নিজ নিজ সম্মানটা দেওয়া উচিত এবং আমি বিলিভ করি যে ভৌতিকতা যারা আছেন তারা নিশ্চয়ই এই বিষয়টা জানেন যে এখানে সবাইকে সম্মান দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, এটাই সামনের দিকেও সবসময় অব্যাহত থাকবে এবং আমি চাই যে এভাবেই সবাই সবাইকে সম্মান দেওয়ার মাধ্যমে এগিয়ে যাক ভৌতিক কথা। এটাই হওয়া উচিত সবখানে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, জাবির ভাই, আপনার স্টোরির জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ অসম্ভব সুন্দর এই গল্পটির জন্য। আশা করছি আপনার পরবর্তী গল্প অনেক দ্রুত পেয়ে যাবো। চলে যাই পরবর্তী গল্পে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি।
মুসলিম ভাই বোনদের জানাই আদাব, হিন্দু ভাই বোনদের জানাই নমস্কার। জেফরি ভাই কেমন আছেন? আশা করি আপনি সহ সবাই ভালো আছেন, কেননা আপনি সর্বদাই ভালোর দলেই থাকেন। আমি সূর্য সেন ঘোষ অনেক, আমি কিশোরগঞ্জ উপজেলায় থাকি। চলে যাই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 2 বছর আগে এক শীতের রাতে। আমার বাড়ির রাস্তা ধরে রাস্তার সাথে আমার বাড়ি থাকার সচরাচরে একলা সব খবর জানতে খুব একটা কষ্ট হতো, অসুবিধা হয় না। তেমন এক বিকেল বেলা আমার এলাকার এক কাকা আমাকে বললেন, সূর্য, আমাদের পাশের এলাকার এক লোক নাকি মারা গেছেন। আপনারা তো ভাবছেন আমার কাকা এসব কথা বলছেন, কিন্তু কেন বলছেন কারণটা আমি বলছি। আমি ছোটবেলা থেকে খুব দুষ্ট, যেমন তার চেয়েও অনেক বেশি, এবং দেবাদেবের মহাদেবের সামান্য পাগল ভক্ত। আবারও বলছেন, কাকা শোনো, তুমি আর তোমার ভাইকে নিয়ে যাবে সন্ধ্যা 7টা থেকে 8টার সময়, ঠিক আছে? নিয়ে যাবে শ্মশানের জন্য। আরো কাকা বললেন, যেহেতু শ্মশানে যেতে আমাদের এলাকা হয়ে যেতে হবে, তাই তোমাদের আর মৃত ব্যক্তির বাড়িতে আর যেতে হবে না, তোমরা বরং আর আসলে রাস্তা থেকে চলে যেও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকা, তুমি কোনো চিন্তা করো না, আমরা সময় মতো চলে আসবো, 2 ভাই শ্মশানে যাব। তখন কাকা বলল, আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে শোনো, তোর ভাইয়ের কাছে 100 টাকা দিয়ে যাবো না, হ্যাঁ? গিয়ে ক্ষুধা লাগলে কিছু একটা খেয়ে নিও। আমি বললাম, ঠিক আছে কাকা। কাকা তখন বলল, আচ্ছা। কাকা তখন চলে গেল তার বাড়ির দিকে। ও বলতে ভুলে গিয়েছে, ভাই হলো কাকার ছেলে, তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তখন আমার বাড়িতে চলে যাই আর আমার মাকে বললাম, মা, কাকা তো এমন বলেছে। তখন আমার মা বলল, যাবি তো সমস্যা, সব সময় মানুষের সাহায্য সহযোগিতা করবি। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি আশীর্বাদ করবা তাহলেই হবে। সন্ধ্যার সময় ভাইয়ের আমাকে ফোন দিয়ে বলল, কিরে কই তুই? আমি বললাম, বাড়িতে। তখন ভাই বলল, দোকানের সামনে আয় তো। আমি বললাম, আচ্ছা দাঁড়াও, আসছি। আমাদের বাড়ি থেকে দোকানটা বেশি দূরে নয়, 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে। আমি আমার শার্টটা নিয়ে ঘর থেকে বের হয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দিতে লাগলাম। দোকানের সামনে যেতে আমার ভাই দাঁড়িয়ে আছে। তখন আমার ভাই বলল, তোকে কি বাবা কিছু বলেছে? হ্যাঁ? তখন আমি বললাম, হ্যাঁ ভাই, পাশের গ্রামের অমুক দাদা নাকি মারা গেছে, তার সৎকারের জন্য বলেছে, তোমার সাথে আমার যাওয়ার জন্য বলেছে। তখন ও বলল, আচ্ছা তো শোন, আমরা তো সবাই তোর বাসার সামনে সন্ধ্যার সময় ফ্লাওয়ার বেড খেলবো, ঠিক আছে? ওই সময় 2 ভাই মিলে চলে যাবো, কি বলিস? আমি বললাম, আচ্ছা ভাই। তার কিছুক্ষণ পরে আমরা ফ্লাওয়ার বেড খেলছিলাম। কিছুক্ষণ খেলার পর আমরা শুনতে পেলাম তার লাশ নিয়ে আসছে আর বলছে, বনহরি হরিবল, বনহরি হরিবল। আমরাও আমাদের পুকুর পাড় থেকে পা ধুয়ে দাঁড়িয়ে পড়লাম তাদের জন্য, যেহেতু আমরা এলাকার ছেলে পেলে, তাই আমাদের সবাই চিনেন। তখন একজন ভিড়ের মধ্য থেকে বলে উঠল, কিরে সূর্য, আর কেউ যাবে না? তখন আমি বললাম, না, আর কেউ যাবে না, আমরা দুজনেই যাব। আর বাকি সবাই আমাদের কাজ নিয়ে ব্যস্ত, না হলে সবাই যেত। মহাকানের আমরাও বলতে লাগলাম, বনহরি হরিবল। শ্মশানটা পর্যন্ত আমাদের বাড়ি থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে হবে। যেতে যেতে প্রায় রাত 10টার মতো বেজে গেল। শ্মশানে এসে শ্মশানের দেবতা কাল ভৈরব এবং মহাশ্মশান কালীকে প্রণাম করে সবাই ঠিকঠাক মতো লাশটা নামালো গাড়ি থেকে। তারপরে কয়েকজন লাশটাকে স্নান করাতে গিয়ে আবার কয়েকজন চুলা সাজাতে লাগলো এবং আমরা তাদেরকে সাহায্য করতে লাগলাম। যে মারা গেছে তার কোনো ছেলে নেই, ভাতিজা তার মুখ অগ্নি করলো। তারপর আমরা কীর্তন আদি করতে করতে সৎকার করতে লাগলাম। প্রায় ভোর 4টা বেজে গেল। তারপর বাকি রিচুয়াল এবং কাজগুলো শেষ করা হলো। আমরা কাল ভৈরব বা মা শ্মশানকালীর কাছে বিদায় নিলাম। শ্মশানে যাওয়ার পথে কোনো সমস্যা হলো না। সমস্যাটা শুরু হলো আসার পথে। সৎকার করে সবাই ক্লান্ত, কেউ তার লাশের গাড়িটা নিয়ে আসতে চাইছিল না। লাশের গাড়িটা নিয়ে ভ্যান গাড়ি, তো আমরা এক প্রকার রাগ হয়ে গেলাম। তারপর আমি গাড়িটা নিয়ে হাঁটতে লাগলাম। কিছুটা সামনে গিয়ে আসার পর কৌতূহল বশত গাড়িটা আমি চালাতে লাগলাম। আমি নিজেই বুঝতে পারছিলাম না যে এইটা লাশের গাড়ি, লাশ নেই। অনেক কিছু হয়ে যাওয়ার পরেও আমার সাথে স্বাভাবিকভাবে আমি গাড়িটা চালাতে লাগলাম। হঠাৎ করে গাড়ির স্পিড বেড়ে যায়। আমি ব্রেক ধরেছি, তারপরেও কেন যেন ব্রেক কাজ করছিল না। জানি না কোনো অজানা কারণে নাকি আমি পেছনে তাকাতে পারছি না। গাড়ির গতি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়ে গিয়েছিল। গাড়ি খালি শুধুমাত্র বাঁ দিকে টানছিল। ডান দিকে মানুষের বাড়ি আর বাঁ দিকে ফসনি জমি, ধান ক্ষেত আর কি। একটা সময় আমি বুঝতে পারি যে এইটা আমার সাথে এখন কি হচ্ছে। আমাদের বাজিতপুর বাজারের ব্রিজের সামনে 2 পাশে অনেকগুলো কাঠ মহল আছে এবং গাড়ির হ্যান্ডেলগুলো ভালো করে দেখছি। আমি গাড়ির উপরে উঠে আমি ডান দিকে রাস্তায় লাফ দিয়ে সাথে সাথে গাড়িটার খাদে উঠে চলে যায়। আমার রাস্তার
তারপরে অনেক বেশি ব্যথা পেয়ে যায়। তার কিছুক্ষণ পরে আমার ভাই তথা আমার কয়েকজন আসলো দৌড়াতে দৌড়াতে, আমাকে বলল, ভাই কি হয়েছে, এভাবে রাস্তায় ধরে বসে আছিস কেন? হ্যাঁ, আর গাড়ি কোথায়? তখন আমি বললাম, এবার মহাকালের কৃপায় বেঁচে গেছি, আর গাড়িটা খাদে পড়ে গেছে। ভাই কি হয়েছিল? গাড়ি খাদে রাস্তায় ব্যথা পেয়েছিস? কিভাবে কিভাবে পেলি? আমি বললাম, ভাই আমি গাড়ি চালিয়ে তোমাদের কিছুটা দূরে আসার করি, গাড়ির গতি অনেকটা বেড়ে যায়, আমি ব্রেক করেও কোনো রকম কাজ করছিল না, অনেকজন মিলে গাড়ির পেছনে ধাক্কা দিচ্ছে, এমন মনে হচ্ছিল। অবাক করার বিষয় হলো পারছি না, আমি কোনো কথা বলতে পারছি না, শব্দ করতে পারছি না। তারপর সবাই অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। একজন বয়স্ক লোক বলল, তুমি কেন গাড়ি চালাতে গেলে? হ্যাঁ, এখন যদি কিছু একটা হয়ে যেত তোমার বাবার, তখন কি জবাব দিতাম? তারপর আমাকে ধরে রাস্তায় উঠালো, কয়েকজন মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গাড়িটাতে উঠালো, কয়েকজন গাড়ি নিয়ে মন্দিরের রাস্তায় চলে গেল এবং কয়েকজন বাড়ির দিকে যেতে লাগলাম। এখনো কেউ মারা গেলে শ্মশানের পাড়ে যায় এবং সৎকারের জন্য যায়, কিন্তু একা একা গাড়ি নিয়ে কেউ আসে না। সবাইকে উদ্দেশ্য করে বলি, কেউ একা লাশের গাড়ি নিয়ে আসবেন না, আর লাশের গাড়ি নিয়ে আসলে সাথে অবশ্যই কাউকে সাথে করে নিয়ে আসবেন। এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটি অবশ্যই ভালো লাগে শেয়ার করতে পারেন ভৌতিক কথায়, এবং অবশ্যই কততম এপিসোডে শেয়ার করবেন, জানিয়ে দিবেন। সো এই ছিল ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন ঘটনাটি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। অ্যান্ড সত্যি কথা, সূর্য সেন ঘোষ ভাই, অদ্ভুত একটা ঘটনা ছিল। আমরা আশা করছি এই ঘটনা সবার কাছে বেশ ভালো লাগবে। ইন্টারেস্টিং ঘটনা সবার কাছে ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আই বিলিভ যে শুধুমাত্র আমার কাছে নয়, মোটামুটি যারা যারা শুনেছেন সবার কাছে এই ঘটনাটি বেশ ইউনিক লেগেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইউনিক ঘটনা আমার কাছে সবসময় প্রাধান্য পায়। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই ইউনিক ঘটনার জন্য। আর আমি বিলিভ করে আসলে তাই যে শ্মশান ঘাট বা যাই বলেন না কেন, এই জায়গাগুলো একটু অন্যরকমই হয়। আসলে এখানে একটু সাবধানতা মেনটেন করাটা খুবই দরকার, আই বিলিভ। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আই বিলিভ যে আপনাদের সবার কাছে ঘটনা অসম্ভব রকম ভালো লেগেছে। ইনশাল্লাহ দারুণ রকম ভালো লাগবে। সো এই হচ্ছে বিষয়। আমি আর দেরি করবো না। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে দেরি না করে চলে যাব পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। চলে যাই ভয়াবহ পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জফরি খান ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমার নাম মুসাব্বির হোসেন। এই প্রথম আমি ভৌতিক কথায় ঘটনা লিখে পাঠাচ্ছি। আমি আপনার এবং আপনার কণ্ঠের অনেক বড় একজন ভক্ত। তো জফরি ভাই, এই ঘটনাটি আমি আমার নানার কাছ থেকে শুনেছি, আমার নানার মতো করে বলছি। তো ভাই, আমি এই ঘটনাটি 5টি অধ্যায় লিখেছি যেন আপনার পড়তে অসুবিধা না হয়। লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুরু করছি ঘটনা। রহমান হুজুর ছিলেন একজন পাকা আলেম, তাফসিরবিদ এবং হাফেজ। তিনি শুধু মসজিদের ইমাম ছিলেন না, ধর্মীয় জ্ঞান এবং জিনপরিদের রহস্যের নিয়ে অনেক পড়াশোনা করতেন, গবেষণা করতেন। তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মানুষ যেন প্রশান্তি পেত, তেমনি অশরীরী আত্মারাও ভয় ভয় কাঁপত। একদিন গভীর রাতে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করছিলেন, তখন দরজায় ঠক ঠক শব্দ হলো। তিনি বললেন, কেউ উত্তর দিল না, কিন্তু দরজার ফাঁক দিয়ে মৃত সাদা আলো দেখা গেল। হুজুর দরজা খুলতে দেখলেন দরজার সামনে একটা সাদা পোশাক পরিহিত যুবক দাঁড়িয়ে আছে। তার চেহারায় অদ্ভুত এক প্রশান্তি, চোখ দুটো যেন গভীর, কিছুটা অস্থির লাগছে। তখন সে বলল, হুজুর, আমি এক ভয়াবহ বিপদে পড়েছি। আপনি যদি সাহায্য না করেন তাহলে আমার পুরো পরিবার শেষ হয়ে যাবে। হুজুর বললেন, তুমি আর কি সমস্যা বলো না। তখন সে বলল, আমার নাম নূর। হুজুর, আমি একজন জিন। আমার পরিবার এক সৎ জিন সম্প্রদায়ের অংশ যারা আল্লাহর পথে চলে, কিন্তু কিছুদিন ধরে এক অদ্ভুত জিন রাজ্য আমাদের উপরে আক্রমণ চালাচ্ছে। সে অন্ধকারের পথ অনুসরণ করে এবং মানুষের ক্ষতি করছে এবং আমাদের সম্প্রদায়কে ধ্বংস করতে চাচ্ছে। আমি এসেছি সাহায্য চাইতে। হুজুর কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি জানতেন জিনদের নিয়ে ভয় পাওয়া উচিত নয়, বরং কোরআন এবং ইমানের শক্তির উপরে নির্ভর করা উচিত। রহমান হুজুর বললেন, আমি কিভাবে সাহায্য করতে পারি?
আপনাকে আমাদের রাজ্যে আসতে হবে, সেখানে ভয়ঙ্কর এক লড়াই অপেক্ষা করছে। রহমান হুজুর গম্ভীর হয়ে চিন্তা করলেন, মানুষের কল্যাণের জন্য, সত্যের জন্য সত্যি লড়াই হয়, তাহলে তিনি পিছপা হবেন না। নূর বলল, আমার সঙ্গে আসুন, তবে সাবধান, আপনি যখন আমাদের জগতে প্রবেশ করবেন তখন দুনিয়ার নিয়ম সেখানে কাজ করবে না হুজুর, সবকিছু কিন্তু ভিন্ন হবে। নূর নিজের হাত তুলে একটা আয়না বের করলো। আয়না হঠাৎ করে আলোর ঝিলকিনি চকচক করে উঠল। নূর জিন বলে উঠল, এই আয়নার মধ্যে পা রাখুন, আপনি আমাদের জগতে তাহলে প্রবেশ করতে পারবেন। হুজুর বিস্মিত হলেন কিন্তু ভয় পেলেন না। বিসমিল্লাহ বলে তিনি আয়নার মধ্যে পা রাখলেন। মুহূর্তের মধ্যে চারপাশের পরিবেশ পাল্টে গেল। তিনি নিজেকে এক অদ্ভুত স্থানে আবিষ্কার করলেন। চারপাশে বিশাল বিশাল গাছ, আকাশ বেগুনি রঙের, বাতাসে মিষ্টি সুবাস, দূরে অদ্ভুত সব প্রাণী ঘুরে বেড়াচ্ছিল। অদ্ভুত অনুভব করলেন তিনি আর পৃথিবীতে নেই, এটা অন্য এক জগতে। নূর বললেন, এই জায়গার নাম আল কাসার, এটা আমাদের জিন সম্প্রদায়ের রাজধানী। কিন্তু কিছুদিন ধরে দুষ্ট জিনদের রাজা ইফরিত জিন এখানে রাজত্ব কায়েম করতে চাইছে। নূরও দ্রুত কাজ শেষ করে বিশাল সাদা প্রাসাদের দিকে এগোলেন। ভেতরে প্রবেশ করতেই তারা দেখতে পেলেন অনেক ভালো জিন জড়ো হয়েছে। তাদের সবার চোখে অনেক ভয় ছিল। এক বৃদ্ধ জিনের সামনে এসে বললেন, হুজুর, আমরা জানি আপনি আল্লাহর বান্দা, আমাদের শেষ ভরসা আপনি। হুজুর বললেন, এই ইফরিতের শক্তি কেমন বলুন তো? বৃদ্ধ জিন দীর্ঘশ্বাস ফেলে বললেন, সে অগ্নির সন্তান। বহু বছর আগে এক কালো জাদুকর এক জাদুর মাধ্যমে শক্তি বাড়িয়েছে। তার বাড়িতে হাজার হাজার জিন রয়েছে, তারা সবাই কালো জাদুর চর্চা করে। আমাদের কোরআনের আলোকে একমাত্র উপায় তাকে থামানোর। হুজুর বললেন, আমার কোরআন আছে, ঈমান আছে, আপনারা ভয় পাবেন না। আমি ভয় পাই না। রাত গভীর হতে না হতে পুরো আকাশটা যেন কালো হয়ে গেল। বাতাসে অদ্ভুত গন্ধ ছড়িয়ে গেল। গর্জনের শব্দ আসছিল, সে আসছে। এক মুহূর্তের মধ্যে বিশাল কালো ধোঁয়ার ভিতরে যেন ছায়া মূর্তি বেরিয়ে এলো। লাল লাল চোখ, কালো ডানা, চারদিকে যেন আগুন ঝরছিল। সে বলল, কে তুমি, মানুষ? তখন সে বলল, আমি রহমান হুজুর, আমি আল্লাহর বান্দা। তখন সে ভয়ঙ্কর দানবটি বলল, তুই আমাকে থামাতে এসেছিস? আমি আগুনের রাজা, আমাকে কেউ ভয় পাওয়াতে পারবে না। হুজুর তখন চোখ বন্ধ করলেন, তার কোরআনে তালাওয়াত শুরু করলেন, আয়াতুল কুরসি। মুহূর্তের মধ্যেই যেন আলো ছড়িয়ে পড়ল। ইফরিত জিন চিৎকার করে উঠল, তার শরীর থেকে ধোঁয়া বেরিয়ে এলো। সে বলল, না, এটা সম্ভব নয়। হুজুর তেলাওয়াত চালিয়ে গেলেন এবং সূরা আল ফালাক এবং সূরা নাস, সূরা ইয়াসিন সহ আরো অনেকগুলো সূরা সম্মিলিতভাবে পড়তে শুরু করলেন। এবং একটা প্রতিটা শব্দে যেন ইফরিতের শরীর আগুনের মতো আঘাত করছিল। ইফরিত একটা সময় আর না পেরে শেষবারের মতো গর্জন করল। তারপর বিশাল এবং বিস্ফোরণের মতো ধোঁয়ার আকার নিয়ে বেরিয়ে গেল। তৎক্ষণাৎ আকাশ পরিষ্কার হয়ে গেল, বাতাস স্বাভাবিক হয়ে গেল। ভালো জিনদের চোখে আনন্দের অশ্রু যেন ফুটে উঠল। বৃদ্ধ জিন বললেন, হুজুর, আপনি আমাদের রক্ষা করেছেন, আমরা চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। নূর বললেন, আপনি না আসলে আমরা ধ্বংস হয়ে যেতাম। হুজুর বললেন, সত্যের পথ কখনো হারে না, আল্লাহ আমাদের রক্ষা করেন। নূরে আবারও সে আয়না বের করলো এবং বলল, আপনাকে ফিরে যেতে হবে, কারণ দুনিয়াতে আপনার দায়িত্ব অনেক। হুজুর আয়নার দিকে তাকালেন, চারপাশ সুন্দর জগৎ বিদায় নিচ্ছে। তিনি ধীরে ধীরে আয়নার মধ্যে পা রাখলেন এবং মুহূর্তেই নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলেন। তাহাজ্জুদের জায়নামাজ এখনো বিছানো, দরজার পাশের বাতিটি এখনো জ্বলছে। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, জানালার দিকে তাকালেন এবং অনুভব করলেন তিনি শুধু একটা স্বপ্ন দেখে আসেননি, তিনি সত্যি এক ভয়ঙ্কর লড়াই জিতে এসেছেন। সে রাতের পর থেকে রহমান হুজুর আরো বেশি পরিশ্রমী হয়ে উঠলেন। তিনি সবাইকে সতর্ক করলেন, সত্যের পথে থাকো, কোরআনের আলোকে আঁকড়ে ধরো, আর কারণ আল্লাহ তাআলার কালামের শক্তির সামনে কোনো অন্ধকার টিকতে পারে না। এই ছিল ঘটনা। যে ভাই ভালো লাগলে অবশ্যই আপনি সুমধুর কণ্ঠে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।
ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ বিউটিফুল স্টোরি। অ্যান্ড মুসাব্বির হোসেন ভাই, স্টোরিটা কিন্তু ছোট ছিল কিন্তু বেশ ভালো ছিল, বলবো যে বেশ সুন্দর একটা স্টোরি ছিল। অ্যান্ড আই বিলিভ যে আপনাদের সবার কাছে স্টোরি টেলিং বা সবকিছুই অনেক সুন্দর লেগেছে, এবং আপনাদের কাছে সুন্দর লাগলেই মূলত কষ্টটা সার্থক হয়ে যায়, বিকজ আপনারা যা সবসময় বলেন সত্যি মন থেকে বলেন, এবং সত্যি অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কাছে তো ভালো লেগেছে ভাই, আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের জায়গা থেকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট গুলো সবসময় বেশি যেটাকে বলি যে সবচাইতে বেশি আমাদের কাজে লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং ভাইয়া যে আমাদেরকে ঘটনা পাঠালেন, আপনাকে অনেক ধন্যবাদ এই অসম্ভব সুন্দর ঘটনার জন্য। অ্যান্ড ইনশাল্লাহ সামনের এপিসোডে আরো দারুণ রকম এপিসোড বা স্টোরি নিয়ে আপনারা হাজির হবেন। সো এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। আজকের এপিসোডটা বেশি বড় নয়, ছোট এপিসোড, কিন্তু বেশ ইউনিক বলা যেতে পারে। সো এই হচ্ছে বিষয়, আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট এপিসোডে বা আগামীকালের এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভৌতিক কথার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।